ইডি অলরেডি এভিডেন্স অনেকটাই হাতে নিয়ে নিয়েছে। এবার তদন্তটা শেষ করতে হবে। আমাদের সকলের যে ঘটনাটা করেছে, এক্ষেত্রে যারা যারাই ঘটিয়েছে তাদের তো জেল যাত্রা নিশ্চিত। এবার ওইখান থেকে ওনার যোগসূত্র পাওয়া গেছে। উনি কোম্পানির একসময় ডিরেক্টর ছিলেন, পরে সিইও ছিলেন। আর এই তদন্তে যতবার বাধা হচ্ছে, যে বারবার দেরি হচ্ছে, এর কারণ কিন্তু এই তিনটে যদি কম্বিনেশন হয়, তৃণমূলের জন্য অত্যন্ত বড় অশনি সংকেত অপেক্ষা করছে। সেই সুনামিটার জন্য মমতা ব্যানার্জি তৈরি থাকুন। আর তাদের জন্য খুব বড় ঘটনা অপেক্ষা করছে। তাদেরও ক্ষেত্রে মানে এই ঘটনা যা ঘটবে, এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এই মাদ্রামোগুলো করছেন তারা শুনে রাখুন, মানে যারা বসে প্ল্যানিংটা করছে তাদেরকে ইমিডিয়েটলি জেলে ভরা, সে যত বড় মাথায় হোক না। এখানকার মানুষের আবহাওয়া বা পালস কি বুঝছেন? এখানকার দেখুন, এবারের নির্বাচনে মানে 8 থেকে 80 এর আমি বলতে পারবো না, কারণ 8 বছরের বাচ্চারা তো মানে ওদের ভোটিং রাইট নেই। মানে 18 থেকে 85 অবধি, 93 অবধি আমি লোকের সাথে মিট করেছি। একবার একজন মানে 100ও ক্রস করে গেছিলেন। বিশেষ করে যে গত দুটো নির্বাচনে ওই লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী বা মহিলাদের বিভিন্ন প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে কিছু মা বোনেরা বা আমাদের যারা মানে বলবেন জুনিয়র বা সিনিয়র বা যারাই রয়েছেন না কেন, তারা বিভ্রান্ত হয়ে তৃণমূলকে মানে হ্যাঁ মমতা ব্যানার্জি এরা মানে মেয়েদের জন্য এত কিছু করছে, উনি মেয়েদের এত ভালোবাসেন, এত চিন্তা ভাবনা করেন, নারী দরদি যেটাকে বাংলা ভাষায় বলে। তো আমি বাংলাটা খুবই কম জানি। তো সেক্ষেত্রে একটা কথাই বলতে পারি, এতে বিভ্রান্ত হয়ে ভোটটা পেয়েছিলেন বলে আগের বারে সরকার হয়েছিল 21-এ, এবং 24-এ না হলে আমাদের মোটামুটি 28-30টা সিট পাওয়া নিশ্চিত ছিল। সিপিএম ভোট কেটেছে 12টা সিটে করে, ওদেরকে পদ দিয়েছে, সেটা ছেড়ে দিন। না হলে আমরা জিততাম, ওই সংখ্যাটা অ্যাচিভ করতাম। যেটা হয়েছে এবারে, তারা এত ক্ষেপে আছে, এই মানে আমরা যা প্রেডিকশন দিচ্ছি না এত হতে পারে, এই যে বিভিন্ন চ্যানেল দিচ্ছে, কেউ দেখাচ্ছে আমরা 130 থেকে 150, ওরা 140 থেকে 160, কিছু একটা সুনামি অপেক্ষা করছে এবং সেটা মেয়েদের থেকেই হবে। সেই সুনামিটার জন্য মমতা ব্যানার্জি তৈরি থাকুন। আর দুধেল গাই যাদের নিয়ে উনি অনেক খেলাধুলা করেছেন, এইবার একটা বড় ধাক্কা ওনাদের থেকেও আসবে। ঠিক আছে, ওনাদের ওই প্রত্যেকবারে ভুলভাল বুঝিয়ে আর ইলেকশনের সময় পয়সা দিয়ে একদম যেভাবে হাতে ক্যাশ দিয়ে ভোটটা শুধু ইয়ে করিয়ে নেন, তারাও যে দুর্বিষহ অবস্থা, মানে একমাত্র নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য, মানে সংখ্যালঘুদের জন্য এত ভালো কাজ বা এত বড় বড় প্রকল্প কেউ আনেনি। এই সুবিধাটা ওদের নিতে দেয়নি, বা আমাদের যে সংকল্পপত্র এসছে ওটা আশা করি এতদিনে মেয়েরাও বুঝেছে, বেকার যুবক যুবতীরাও বুঝেছে এবং সংখ্যালঘুরাও বুঝেছে। এই তিনটে যদি কম্বিনেশন হয়, তৃণমূলের জন্য অত্যন্ত বড় অশনি সংকেত অপেক্ষা করছে। দেখুন, মানুষ চুপ করে যেভাবে সাড়া দিচ্ছে, বা যেভাবে একজন ধরুন আপনার বয়সী কোনো মহিলা যেতে যেতে রাস্তায়, যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, তিনিও স্বতঃস্ফূর্তভাবে হাত নেড়ে জয় শ্রীরাম বলছে। শুধু তাই নয়, সে সুশাসন চাইছে। জয় শ্রীরামটা ওটা সুশাসনের প্রতীক। 2 নম্বর কথা যেটা বলছে, যে হাতটা ধরে বলছে যে আমাদের কাজটা আমরা করব, আপনি শুধু এগিয়ে যান। ঠিক আছে, আপনাকে জিততেই হবে, আমরা আপনাকে জেতাবো, দায়িত্ব আমাদের, আপনি শুধু ঠিক থাকুন। এরকম বক্তব্য মানে আগের বারও আমি 25 দিন প্রচার করেছিলাম, বা আমি অ্যাজ এসপি বা অন্যান্য বিভিন্ন পদে থেকেও ইলেকশন দেখেছি। মানুষের মধ্যে এই ফিলিং, গাট ফিলিং আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, 21-এর ইলেকশনের আগে মমতা ব্যানার্জির প্রতি একটা প্রচন্ডভাবে একটা ওয়েভ ছিল, কিন্তু একটা কথাই বলতে পারি যে এবারে একটা মানে এই যে যেমন দেখছেন খুব গরম লাগছে, আবার হয়তো বৃষ্টি আসবে, ঝড় আসবে, এরকম একটা খুব বড় ঝড়ের জন্য আমরা ওয়েট করছি।
ক্ষমতায় এলে সোনারপুরের মানুষদের জন্য আপনার পরিকল্পনা কি কি রয়েছে? আপনাকে ধরুন আপনি পুরনো বাড়ি কিনলেন বা কোনো ফ্ল্যাট কিনলেন, ইন্টেরিয়ার করার আগে আপনি কি করেন? পুরো বাড়িটাকে যত নোংরা আছে আপনি পরিষ্কার করে, যত ভাঙা চোরা যত কিছু আছে একদম পরিষ্কার করে দেন, ঠিক আছে? করে আবার নতুন করে ওটাকে কোথায় কি রং লাগবে, কোথায় পুট্টি করতে হবে, কোথায় ইন্টেরিয়ারে এই ডিজাইনটা করতে হবে, কোথায় কি আসবাবপত্র, ওটা তো ঠিক করুন। আগে আমাদের প্রথম 3 মাস কাজ হবে যত জঞ্জাল আছে, সামাজিক জঞ্জাল, আবর্জনা, যত তোলাবাজ আছে, যত মানে যে দুর্নীতিপরায়ণ মানুষ রয়েছে এবং যত রক্তচোষা ডাকুলাগুলো রয়েছে, এদের এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আইদার এদের জায়গা হবে জেলে, না হলে বাংলাদেশে, ঠিক আছে? এই জিনিসটাকে এনশিওর করতে হবে। এমন একটা সোসাইটি তৈরি করতে হবে, দেখুন বড় বড় কথা বললে তো হবে না, এমন একটা করতে হবে যে থানায় কেউ ফোন করলে বা পুরসভায় বা লোকাল যত বডি রয়েছে তারা তাদের কাজটা করে, মানে প্রশাসনের একটা সুনির্দিষ্ট কাজ আছে যে তার জন্য দাদা ফোন করে দেবে, দাদা কন্ট্রোল করবে। এই দাদাগিরি সিস্টেম চিরতরে বন্ধ করতে হবে, তোলাবাজি বন্ধ করতে হবে। আর যত জলা জমি এইভাবে ইয়ে হয়েছে, যার জন্য এই নগরবাসী একদম অসম্ভব খারাপ অবস্থা, দুঃসহ যে যন্ত্রণা, তার সাথে ড্রেনেজ তো ছেড়ে দিন, রাস্তা নেই, জল নেই, আরো অনেক কিছু নেই। বিদ্যুতের দাম এত চড়া, আমাদের ইস্তাহারে রয়েছে 200 ইউনিট অব্দি বিদ্যুৎ ফ্রি আছে। এই সমস্ত জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট মানে নেক্সট স্টেজে, সঙ্গে কর্মসংস্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভালো হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে, বড় শিক্ষা ক্ষেত্র তৈরি করতে হবে, মানে এডুকেশন হাব তৈরি করতে হবে, ইন্ডাস্ট্রি আনতে হবে। কারণ সবাই গিয়ে ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এখানে আলটিমেটলি বাইরে চলে যাবে। আর পরিযায়ী শ্রমিক সবাই আমরা বলে লাফালাফি করব, ইলেকশনের সময় এসে বলবো ভোট দাও। এখানেও যারা থেকে যাতে তারা 25-30 হাজার টাকা অন্তত মাথা তুলে বাঁচার জন্য যে জীবিকা, সেটা করতে পারে, সেই অর্থটা সংগ্রহ করতে পারে। এবং যারা হায়ার এডুকেটেড যারা, তারাও তাদের মতো ভালোভাবে চাকরি পেয়ে একটা সুযোগ্য জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং রাজ্যের জন্য তারা কিছু ভালো কিছু করতে পারে। যেমন এখানে খুব ভালো ডাক্তার, সে বাইরে চলে গেল, এখানকার কি লাভ হলো? পড়াশোনা এখানে করলো, সবকিছু করলো, যখন সার্ভিস দেওয়ার কথা সে থাকলো না। বড় একজন ইঞ্জিনিয়ার, সে চলে গেল, বড় প্রফেসর গবেষক, সে চলে গেল। আমাদের এখানকার তো কোনো লাভ হচ্ছে না। এরা যাতে এখানেই থেকে এখানকার জন্য কাজ করতে পারে এবং তাদের সুযোগ্য সম্মান দিয়ে সেই জায়গায়, ধরুন আমি একটা বললাম, তাদের বললাম তুমি থেকে যাও, সে হয়তো বাইরে গিয়ে গেলে যে কাজটা করতো, আমি অতটা না পারলেও এমন একটা জায়গায় তাকে রাখতে পারবো যে এখানকার একটা অ্যাসেট হয়ে উঠুক, সেটা আমাকে এনশিওর করতে হবে। যে তুফানগঞ্জে খাবারের বিষক্রিয়ায় 24 জন সেনা জওয়ান তারা অসুস্থ হয়েছে এবং উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। ঘটনা দুটি কি সম্পূর্ণ কাকতালীয় বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এটা তো তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে, আর সেই তদন্তটা সঠিক তদন্তই হওয়া উচিত। মানে রাজ্য সরকারের অধীনে তদন্ত না হওয়াই ভালো। যেহেতু আমি নিজে জেলার এসপি ছিলাম বা অন্যান্য জিনিসের সাথে নিজে মানে এতদিন এই ব্যাপারে যুক্ত ছিলাম, আমি কোনো জিনিস না জেনে মানে সরাসরি কোনো কাউকে অভিযোগ করি না, বা এটা আমার স্বভাব নয়। তবে এটুকু বলতে পারি যে সেনাদের যারা খাবার সাপ্লাই করেছে বা যেভাবে সরবরাহ করা হয়েছে, এক্ষেত্রে যারা এই দায়িত্বে ছিল তাদের এগেনস্টে অবশ্যই তাদের তদন্তের আওতাধীন আনা উচিত। এবং যেভাবে বিএসএফ এর জওয়ানের আগুনে পড়ে মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটার আরো যেন সঠিক তদন্ত হয়, কারণ যত ভোট আসবে, এইবারে যে শাসক দল যেভাবে মরিয়া হয়ে উঠেছে, তারা কোনো রকম ব্যবস্থা এমন কিছু রাখবে না যেটা দিয়ে মানে এক এসআইআর কে ব্যাহত করতে চেষ্টা করেছিল। তারপরে যখন সুপ্রিম কোর্ট জাজেদের দিয়ে পুরো এসআইআর প্রক্রিয়াটাকে শেষ করলো, সেই সময় তাদের প্রতি কি ধরনের আচরণ করেছে সেটা দেখেছে। মানে সেদিন জাজরা মারাও যেতে পারত। তারপরে এই মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে নারী বাহিনী গিয়ে প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে বিভিন্ন রকম অ্যাটাক করবে। তো এই পুরো প্রক্রিয়াটা এটাও হতে পারে এবারে যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও বিভিন্নভাবে বিপদে ফেলার জন্য বা তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, বা তারা যাতে সঠিকভাবে ডিউটি না করতে। এটা যদি ইলেকশনের 2 দিন আগে ঘটে, 1 দিন আগে ঘটে, তাহলে তো সেখানকার পুরো প্রক্রিয়াটাই ব্যাহত হবে। সেই জন্য ইলেকশন কমিশনের উচিত এটার সঠিক তদন্ত অতি দ্রুত শেষ করা আর যথাযথ ব্যবস্থা নেওয়া।
যদি কোনো সরকারের শাসক দলের কোনো লোক জড়িত থাকে, তাদের এগেনস্টে শুধু অ্যাকশন নেওয়া নয়, আমার মনে হয় মানে যারা বসেই প্ল্যানিংটা করছে তাদেরকে ইমিডিয়েটলি জেলে ভরা, সে যত বড় মাথায় হোক না কেন। মঙ্গলবার ইডির হাতে গ্রেফতার হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল। এটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, মানে শুধু বিনেশ চান্ডেল নয়, পুরো আইপ্যাকের যারা শীর্ষ মাথা রয়েছে, তো সেদিনই গ্রেপ্তার হয়ে যেত যদি মুখ্যমন্ত্রী নিজে ফাইল চুরি করে বা সমস্ত ডেটা চুরি করে না নিয়ে আসতো। এটা এতদিন হয়নি, সেটাই অত্যন্ত দুঃখের ব্যাপার। আর এই আবার বলছি, সুপ্রিম কোর্টের মানে বিভিন্ন ডেট পড়েছে এখনো, না হলে এতদিনে যদি ইনভেস্টিগেশন ঠিকভাবে হতো বা সেদিনই যদি তাদেরকে অ্যারেস্ট করে নিত প্রথমে, তাহলে এত দূর গড়াতো না ব্যাপারটা। আর এই যতটা আমার মনে হয় ইডি এর মধ্যে তদন্ত প্রক্রিয়াটা পুরো সেরে নিয়েছে, এভিডেন্স হাতে নিয়ে তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। কারণ ইডি বা সিবিআই কাউকে উইদাউট এভিডেন্সে কাউকে অ্যারেস্ট করে না, এবং যে ঘটনাটি ঘটেছে বেটার লেট দ্যান নেভার। কিন্তু এখানে অনেক কিছু বেরোবে, মানে এতদিন যে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল বা একটা জানার আগ্রহ ছিল যে কেন এটা হচ্ছে না, এবার দেখবেন যে অনেক কিছু এরপরে বেরোবে যে এতদিন ধরে কেন হয়নি। প্রতীক জৈন আর ঋষিরাজ সিংহকে তো নোটিশ পাঠানো হয়েছে, তার পাশাপাশি গতকাল দেখা গেছে যে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকেও ইডি তলব করেছে। মানে অন্য কোনো মাথা উঠে আসতে পারে কি? দেখুন, এদের একটা প্যাটার্ন রয়েছে, এরা যখন কোনো কোম্পানি বানায় দেখবেন স্ত্রী, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, মানে বা পরিবারের যারা পরিচারক পরিচারিকা, মানে এই ধরনের একটা ডিরেক্টর কোম্পানির করে এই ধরনের পুরো প্রক্রিয়াটা চালায়। তো এই ধরনের ট্রানজাকশানে স্বাভাবিকভাবে তাদের বাড়ির লোকেরা জড়িত না থাকলেও এইভাবে জড়িয়ে যান, ঠিক আছে? কারণ তাদের মানিটারি যে ট্রানজাকশন বিভিন্ন অ্যাকাউন্টে লিঙ্ক পাওয়া যায়, তার সূত্রে এদেরকে ডাকা হয়। একটা কথাই বলতে পারি যে অনেক তথ্য তো অনেক কিছু বেরিয়ে আসবেই, আর এটা তো ছোটখাটো কোনো বিষয় না, এর অনেক বড় ব্যাপ্তি হয়েছে। আই ফিল কি মানে ইডি অলরেডি এভিডেন্স অনেকটাই হাতে নিয়ে নিয়েছে, এবার তদন্তটা শেষ করতে হবে। আমাদের সকলেরই একটাই বক্তব্য, এবার সর্বোচ্চ মাথা, আমরা আর অন্য কিছু শুনতে রাজি নই। অমিত শাহ বলেছিলেন যে ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতিতে যারা জড়িত আছে তাদের সকলের শাস্তি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও তো কয়লাকাণ্ডে রয়েছে। যদি মানে ওনার নাম অবশ্যই এভিডেন্সে থেকে যায়, যা যা দেখুন, এটা তো ইলেকট্রনিক্স, আজকে যত মানি ট্রেল, এটা তো ইলেকট্রনিক এভিডেন্স, তো এখানে ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। মানে আপনি যদি কোনো অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্টে যায়, কোথা থেকে টাকা কিভাবে ঘুরেছে, এটা যখন পুরো তদন্তটাকে পুরো এই সার্কেলটাকে শেষ করা যায়, পাওয়া যাবে। তো উনি আমাদের যেখানে মানে যখন ওই কালীঘাটের কাকু অ্যারেস্ট হয়েছিলেন, ঠিক আছে, তো ওইখান থেকে ওনার যোগসূত্র পাওয়া গেছে। উনি কোম্পানির একসময় ডিরেক্টর ছিলেন, পরে সিইও ছিলেন। তো সেটাই স্বাভাবিক, তাদের 168 কোটি টাকা সিজ করা হয়েছিল, পরবর্তীকালে আরো অনেক কিছু সিজ করা হয়েছে। তো এই বলতে পারেন এই যে পুরো দুর্নীতিটা, কয়লা কাণ্ডের দুর্নীতি এত ছোট নয়। কালকে রাত অবধি আমি যেটা দেখলাম 482 কোটি টাকা টোটাল এখনো সিজার লিস্টে আছে। মানে এর পাশে শূন্যও বসতে পারে যখন পুরো তদন্ত যখন শেষ হবে। মানে ওটা 4820 কোটি টাকা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, কারণ এখানে তো শুধু একজন দুজন ব্যক্তির জড়িত না, এটা চেন সিস্টেমেতে। মানে ধরুন রাজনৈতিক নেতারা রয়েছেন, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, পদাধিকারীরা রয়েছেন, পুলিশ অফিসাররা রয়েছেন, সবাই টাকা নিত। মানে এই পুরো চেন সিস্টেমে কাউকে বাদ দেওয়া যাবে না। মানে মাফিয়া থেকে আরম্ভ করে পুলিশ, সকলের এর মধ্যে যোগ রয়েছে। আমরা চাই যে এর তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হবে। মাননীয় গৃহমন্ত্রীজি যেটা বলেছেন, উনি যেটা করেন, উনি সেটা কিন্তু মানে বলেন সেটা করে দেখান। অবশ্যই আমরা এই জায়গায় পৌঁছে গেছি। আর এই তদন্তে যতবার বাধা হচ্ছে, যে বারবার দেরি হচ্ছে, এর কারণ কিন্তু রাজ্য সরকারের বাধার জন্য। এই তদন্তটা যেহেতু সবকিছু রাজ্য সরকার যখন আমাদের হাতে চলে আসবে, আইন শৃঙ্খলার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর এই বারবার বাধা, মানে ইনভেস্টিগেশন যতটুকু ফাঁকফোকর ছিল, যতটা বাধা পেয়েছে, সেটা খুব স্মুথলি হয়ে যাবে। ওই জন্য 100 দিন কেন, এটা 50 দিনেও শেষ হয়ে যেতে পারে। আরজিকর কাণ্ডের একটা নতুন মোড় আমরা দেখতে পাচ্ছি। আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিবিআই চাইলে তাকে আবারও প্রশ্ন করতে পারে। এবার কি মনে হচ্ছে, একটা সঠিক বিচারের দিকে এগোচ্ছে?
আমরা ছোট মানে কিছুদিন আগেও ওই ধনঞ্জয়ের কেস আপনাদের সকলের মনে আছে, একটা মানে মজা করে একটা কথা বলা হতো, ধরা পড়লে ধনঞ্জয়, না হলে ফুল এনজয়, ঠিক আছে? তো এই সঞ্জয়ও ওকেও ধনঞ্জয় বানিয়ে দিয়েছে। এই যে একটা গ্যাংরেপের কেসে এত বড় একটা ঘটনা ঘটালো, তারপরে একজন ডাক্তারকে ওইভাবে মার্ডার করলো, এটা তো একজন করে, ইট ওয়াজ এ ক্লিয়ার কেস অফ গ্যাংরেপ উইথ মার্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিবিআই এখনো অবধি পুরোটা কেন পারলো না? প্রথমে বাধার সম্মুখীন হওয়া হয়েছে, কেস হাতে পাওয়ার আগে পুরো এভিডেন্সটাকে ট্যাম্পার করেছে, ডিস্ট্রয় করেছে, অনেক কিছু সঞ্জয় রায় বলতে পারেনি, অনেক কিছু হয়নি। তো সঞ্জয় রায় বেসিক্যালি ওর প্রচন্ড মদ্যপ প্রকৃতির লোক, ওকে স্কেপগোট করে এই পুরো কেসটাকে সাজিয়েছে। সিবিআই কেও এমন ভাবে কেস ডায়েরি তৈরি করেছে সিবিআই এর বাইরে বেরোতে পারেনি। এরপরে যখন ইন্ডিপেন্ডেন্টলি সিবিআই কেসটা নেবে, একটা আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা আগে ছিল, তো সেখানে একটা কথা ছিল, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স যদি হয়, মানে তথ্য আপনি যদি কোনোভাবে নষ্ট করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আগের যেটা ইন্ডিয়ান পিনাল কোড ছিল, যেটা ভারতীয় ন্যায় সংহিতা, তাতে সুনির্দিষ্টভাবে আইনে প্রভিশন রয়েছে আপনার এগেনস্টে সাজা হওয়ার 2 বছর পর্যন্ত জেল হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাটা করেছে, এক্ষেত্রে যারা যারাই ঘটিয়েছে তাদের তো জেল যাত্রা নিশ্চিত। এবার তাদের কাস্টডিতে নিলে জানা যাবে কার ওখানে ঝাড়গ্রাম থেকে কে ফোন করেছিল, বা কার কার নির্দেশ এসেছিল, কে কে তথ্য লোপাট করেছিল। ঠিক আছে, এক হচ্ছে তথ্য ধ্বংস করেছিল, মানে তথ্য, আরেকটা হচ্ছে তথ্য লোপাট করেছিল। এবং পুরো জিনিসটাতে কারা কারা, যদি ক্রিমিনাল কনস্পিরেসি কারা ছিল, এই পুরো জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে। আর অভয়ার মা, যিনি মানে তার মেয়ের বিচারের জন্য রাস্তায় নেমেছেন, আপনার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পানিহাটি থেকে প্রার্থী হয়েছেন, দেখা যাচ্ছে তিনি প্রচার কাজ করার সময়তে তৃণমূলের তরফ থেকে নানা বিক্ষোভ, তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা বা তাকে অকথা কুকথা এইসব উঠে আসছে। দেখুন, এটাও একটা ইতিহাস হয়ে থাকবে যে একজন মাকে কতটা অসহায় হলে, মানে এত বড় ঘটনা ঘটেছে যেখানে মুখ্যমন্ত্রী উনি একজন নিজে নারী, এই ঘটনা ঘটলে ওনার সব থেকে বড় তাগিদ, ওনাকে 11 সালে ক্ষমতায় কেন আনা হয়েছিল, যে উনি তো সিপিএম এর অপশাসন, এই বানতলা ধানতলা বহুত বড় বড় কথা বলতেন, ঠিক আছে? উনি আসার পরে যেটা উচিত ছিল, নারীদের প্রতি সব থেকে টেক কেয়ার করা উচিত ছিল, সেটা না করে যেখানে যেখানে ধর্ষণ হয়েছে, ধর্ষণ উইথ মার্ডার হয়েছে, রেপ উইথ মার্ডার, সেখানে উনি ধামাচাপা দিয়েছে, আততায়ীদের গার্ড দিয়েছে, তাদের পুলিশকে দিয়ে এভিডেন্স ডিস্ট্রয় করেছে। কামদুনিতে কি দেখেছেন? তারপরে গিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত বড় বড় ভারতবর্ষের লয়ারের পিছনে শত শত হাজার হাজার কোটি টাকা খরচা করেছেন। এই যে মা, এনি কিন্তু একটা এরকম প্রতিবাদী চরিত্র আগের ক্ষেত্রে কি হয়েছে, 10 লাখ 20 লাখ যা পেরেছে দিয়ে তার মুখ বন্ধ করিয়ে দিয়েছে। এনাকে উনি পারচেস করতে পারেননি। ওনার মেরুদণ্ডটা এতই শক্ত ওনার বাবা মার, উনি দেখেছেন একমাত্র একটাই ওনার উপায় আছে, যে কার থেকে কোন রাজনৈতিক দল, বা উনি রাজনৈতিক প্ল্যাটফর্মে হয়তো কোনোদিন আসতেনও না, ওনার যে মানসিক জেদ, যেটা উনি এই কারণেই এসছে। এবং উনি আমাদের কাছে কিভাবে এসছে না এসছে, উনি বিচারটা কিন্তু উনি নিজে ইয়ে করেছেন, যে একমাত্র বিজেপি পারে নারী সুরক্ষা এবং এই যে ঘটনা ঘটেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ইতিহাস এটাও দেখে যেতে পারে যে মায়ের হাত দিয়ে মেয়ের যে এত বড় ঘটনা ঘটলো, তার সুযোগ্য বিচার হলো। এবং তৃণমূলের যারা এই মাদ্রামোগুলো করছেন, তারা শুনে রাখুন, আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনার বাড়িতেও স্ত্রী আছে, আপনার বাড়িতেও মা আছে, আপনার বাড়িতেও বোন আছে। নির্লজ্জ বেহায়া কতগুলো জানোয়ার, মানে এইগুলো জানোয়ারকেও, মানে ওরাও এদের থেকে ভালো। এরা যে জিনিসটা করছে, আপনার বাড়ির কারোর সাথে হলে আপনি কিরকম দাঁত বার করে গিয়ে ওখানে গিয়ে ওনাকে বাধা দিতেন? উনি আবার বলে দিচ্ছি, অভয়ের আত্মা সেদিনই শান্তি পাবে, মায়ের হাত দিয়ে যেদিন মেয়ের এত বড় ঘটনার মানে দোষীরা শাস্তি পাবে। এবং এরকম শাস্তি ইতিহাস এটাকে দেখে রাখবে। যে পুলিশ অফিসাররা এবং যে রাজনৈতিক নেতারা এই এভিডেন্সকে ডিস্ট্রয় করেছেন, তাদের জন্য খুব বড় ঘটনা অপেক্ষা করছে। তাদেরও ক্ষেত্রে মানে এই ঘটনা যা ঘটবে, এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং ইতিহাস এই পশুগুলোকে কখনো ক্ষমা করবে না। অসংখ্য ধন্যবাদ। না, আলো লাগবে না। আচ্ছা, নাজিরাবাদের ঘটনায়
এক তো হচ্ছে যে রাজ্য সরকার অনেক, ঠিক আছে, নাজিরাবাদের ঘটনায় রাজ্য সরকার একটা ক্ষতিপূরণের ব্যাপার বলেছিল, যেটা যারা ভিকটিম তাদের দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে যে চেকগুলো দিয়েছে সেগুলো আমি যেটা বললাম যে ওয়ামোমো আর মারুতি সুজুকি কোম্পানি যে গ্যারেজের মালিক তাদের সাইন করা চেক। আর সব থেকে বড় কথা, এই ঘটনায় কেন্দ্রীয় সরকার আমাদের যে অর্থ সাহায্য পাঠিয়েছিল পিএম কেয়ারস এর মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের জন্য একটা দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য 2 লাখ টাকা করে একটা ক্ষতিপূরণ পাঠিয়েছিলেন। দুঃখের বিষয়, সেই টাকাটা এখনো সেই ব্যক্তিরা, যতটা আমরা ইনফরমেশন পেয়েছি, সেই টাকাটা এখনো পায়নি। এটা রাজ্য সরকার, আমি জানি না কি ধরনের রাজ্য সরকার, মানে কেউ, প্রথম তো হচ্ছে অবৈধ কাজ হলো, এর সাথে জড়িত সবাই জানে কে কে জড়িত, মানে লোকাল যে স্থানীয় প্রশাসন এইভাবে দীর্ঘদিন জলাজমি ভরাট করে যতুগৃহ তৈরি করেছে। আর এই পুরো ভাগ বাটোয়ারার নজরুল থেকে আরম্ভ করে তার যারা সাঙ্গপাঙ্গ এলাকায় পুরো ঘটনাটি ঘটিয়েছে। এবং তারপরে মানুষ এইভাবে জীবন্ত পুড়িয়ে মারলো বাইরে, মানে পুরো জিনিসটা বন্ধ রেখে। এক তো ওয়ামোর মালিকের কিছু হলো না, আর 2 নম্বর কথা হচ্ছে যে চেকটা পিএম কেয়ার্স থেকে পাঠালো, সেই টাকাটাও নিতে দিল না। মানে আমি জানি না কোন ধরনের সরকার। আমরা ছোটবেলায় অনেক রূপকথার কথা পড়েছি, দৈত্য একটা, মানে তাদের একটা সাইকোলজিক্যাল বেরিয়ার থাকে। কি ধরনের দৈত্যের শাসনে আমরা চলছি এটা বলাটাই বাহুল্য। ধন্যবাদ।